নমস্কার, হেলথলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। হেলথলাইনের অনুষ্ঠান মানেই আপনারা জানেন আমরা এখানে প্রত্যেকদিন স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও তেমনই একটি আলোচনা করব। তবে তার আগে যে বিষয়টা মাথায় রাখার সেটা হচ্ছে একটা ওয়েদার চেঞ্জ হয়েছে আমাদের রিসেন্ট, যার ফলে এই শীত থেকে গরম আসছে। এই সময়টায় আমাদের হিউমিডিটির কারণেও বলুন বা ওয়েদারের কারণে বলুন, আমাদের শরীর বেশ খানিকটা উইক হয়ে পড়ছে, আমাদের ইমিউনিটি কমে যাচ্ছে, আর যার ফলে আমরা কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, টিবি এই ধরনের রোগের অনেক বেশি প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি। আর সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব, যাতে সেই সম্পর্কে, রোগগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি এবং আলোচনা করতে পারি, সতর্ক থাকতে পারি নিজেদেরকে। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব অবশ্যই। তবে এই আলোচনা আপনাদের দেখতে হলে আপনারা টিভির পর্দার উপর থেকে অবশ্যই দেখবেন, তার পাশাপাশি দেখবেন ইউটিউবে। আপনার ফোনে স্মার্টফোন রয়েছে নিশ্চয়ই, সেই ফোনে গিয়ে ইউটিউব অপশনে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে আপনারা হেলথলাইনের এই অনুষ্ঠান দেখতে পাবেন। সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে হেলথলাইনের অনুষ্ঠান পোস্ট হওয়ার সাথে সাথে সবার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকে চলুন তাহলে আমরা আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, এসএসকেএম হসপিটাল। স্যার, অনেক স্বাগত। নমস্কার। একটা ওয়েদার ছিল এতদিন, তারপর আমরা ধীরে ধীরে এখন গরমের দিকে এগোচ্ছি। আর এই যে টেম্পারেচার, এই যে হিউমিডিটিটাও এখন একটু বেশি আছে। এই সময়টায় মানুষের ঠান্ডা গরম লাগছে, লেগে তাদের মধ্যে একটা কাশির প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। মানে একটু আগেও আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার আগেও কথা হচ্ছিল, আমার এক সহকর্মী, তার 7-8 দিন ধরে কাশিটা রয়েছে। এই যে 7-8 দিন ধরে কাশিটা থাকছে, এটা মানে কি কারণে এই কাশিটা হচ্ছে? মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য কাশি হচ্ছে, এটা তো আমরা ভাবছি, কিন্তু এই কাশি হওয়ার প্রধান কারণ কি? কাশি হওয়ার মেইন কারণ হচ্ছে একটা ইনফেকশন হচ্ছে। প্রথমে হয় কি, আমাদের অনেক সময় একটা ভাইরাল ইনফেকশন হয়। এই ভাইরাল ইনফেকশনটা হওয়ার পরে সেখান থেকে একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। তার ফলে কাশিটা চলতে থাকে অনেকদিন। দেখবেন কাশি হচ্ছে, কাশতে কাশতে কফ বেরোচ্ছে, দেখবেন হলদে হলদে কফ বেরোচ্ছে, এরকম একটা হয়। আর একটা প্রবলেম হয়, দেখবেন এই যে এখন পলিউশন এত বেশি বেড়ে গেছে, এই পলিউশন হওয়ার জন্য কি হচ্ছে, একটা অ্যালার্জি হচ্ছে। এই অ্যালার্জি থেকেও একটা কাশি হচ্ছে। এছাড়াও দেখবেন অনেক সময় এই যে অনেক পেশেন্ট দেখবেন রাত্রেবেলা দেখবেন শুলেই কাশি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অনেক সময় তার কারণ হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আমাদের একটা অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, তার থেকে কাশি হতে পারে। অসংখ্য কারণে কাশি হতে পারে। মেইন কারণ হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন। সেখান থেকে অনেক সময় আপার রেসপিরেটরি ইনফেকশন থেকে লোয়ার রেসপিরেটরি ইনফেকশন হয়। কারণ ধরুন এমন হলো যে ধরুন কাশি হলো, কাশির সঙ্গে সঙ্গে জ্বর হলো, বুকে ব্যথা হচ্ছে, সেখান থেকে নিউমোনিয়া হতে পারে, সেই নিউমোনিয়া থেকে হতে পারে। সেই জন্য আমরা বয়স্ক মানুষদের বলি, আপনারা যাদের ডায়াবেটিস আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, তারা প্রতি বছর বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নিন, আর 5 বছর পর পর নিউমোকল ভ্যাকসিন নিয়ে নিন। এই কাশিটা যাতে না হয়, সেই জন্য আমাদেরকে সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সবসময় সুস্থ রাখার জন্য হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। আমাদের যাতে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে, হাই ব্লাড প্রেশারটা যেন কন্ট্রোলে থাকে, ওজনটা যেন কন্ট্রোলে থাকে। অনেক সময় দেখবেন রাত্রেবেলা হঠাৎ কি হচ্ছে, ওনার হঠাৎ যেন মানে ঘুম ভেঙে যাচ্ছে, বা মনে যেন দম বন্ধ হয়ে আসছে, বা দিনের বেলা মাঝে মধ্যে উনি তো যখন তখন ঘুমিয়ে পড়ছেন যে কোনো জায়গায়। এটার মেইন কারণ হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যাদের ওয়েট বেশি বেড়ে যাচ্ছে তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, সেখান থেকে অনেক সময় কাশি হয়, এবং তার থেকে অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। আচ্ছা, এই যে কাশি যদি দীর্ঘদিন থাকে, যেমন ধরুন আমি একটু আগেই বললাম যে 7-8 দিন ধরে কাশি রয়েছে, ধরুন এই দিনের সংখ্যাটা আরো বেশি বাড়ছে ধীরে ধীরে, সেই যদি দিন বাড়তে থাকে আর কাশির পরিমাণটাও তার সাথে বাড়তে থাকে, তার কারণ কি হতে পারে এবং তার ট্রিটমেন্ট কি আছে? মানে দীর্ঘদিন সেটা তো সহ্য করা সম্ভব নয়। আমরা সবসময় বলি, আপনার যদি কাশি 2 সপ্তাহের বেশি হয়, তাহলে আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। ডাক্তারবাবু যখন এক্সরে করাবেন, স্পুটাম করাবেন, কারণ সেটা টিবি হতে পারে। আমরা টিবি নিয়ে আরো বিস্তারিত আলোচনা আরো পরে করব। এছাড়াও অনেক সময় ইনফেকশন থেকে হতে পারে, ধরুন কোনো একটা ইনফেকশন হলো যেটা সারছে না, বা অ্যাটিপিক্যাল একটা ইনফেকশন হলো। সেই ইনফেকশনটা কেন হয়েছে তার জন্য দরকার চেস্ট এক্সরে করা দরকার, তার জন্য আরো ইনভেস্টিগেশন করা দরকার, করে দেখতে হবে যে কেন কাশিটা কমছে না। অনেক সময় দেখবেন আপনি কারো 4-5 মাস ধরে কাশি কিছুতেই কমছে না, তার সঙ্গে সঙ্গে কাশতে কাশতে কফ বেরোচ্ছে, শ্বাসকষ্ট হতে পারে, এটা আইএলডি হতে পারে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে। বা ধরুন কারো রাত্রেবেলা শোবার সময় হঠাৎ তার কাশি হতে পারে, তার জিআরডি হতে পারে, বা নকটার্নাল অ্যাজমা হতে পারে। এই বিভিন্ন কারণে কিন্তু প্রবলেমটা হতে পারে। আচ্ছা, এই যে কাশিটা হচ্ছে, সেই কাশি কি ধীরে ধীরে শ্বাসকষ্টের রূপ নিতে পারে? কারণ
মানুষ কাশি যখন হচ্ছে তখন তো তার ভীষণ পেন হচ্ছে বুকেও, সেখান থেকে কি শ্বাসকষ্ট বা হাঁপানি সেটা কোনোভাবে আসতে পারে? অনেকে দেখবেন শীতকালটায় 12 মাস দেখবেন, শীতকালটায় প্রায় 3 মাস 4 মাস ধরে কাশি হচ্ছে, কফ বেরোচ্ছে, এবারটা পরপর 2 বছর হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি। যারা বেসিক্যালি স্মোক করেন তাদের ক্ষেত্রে সিওপিডিটা বেশি হয়, নন স্মোকারদেরও হতে পারে। এই সিওপিডি পেশেন্টদের কাশিটা কিন্তু অনেক দিন থাকে এবং কাশতে কাশতে কফ বেরোয়, হলদে হলদে কফ বেরোয় এবং তার সঙ্গে শ্বাসকষ্ট হয়। আরেকটা গ্রুপ দেখবেন, কারো দেখবেন সিজন চেঞ্জের সময় হঠাৎ দেখবেন তার শ্বাসকষ্ট হচ্ছে এবং তার একটা স্প্যাজম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, এটাকে আমরা বলি অ্যাজমা। বা কারণ অনেক সময় দেখবেন কারোর হয়তো এক্সারসাইজ করলে, একটু দৌড়ালে বা এক্সারসাইজ করলে তার একটা শ্বাসকষ্ট হচ্ছে, এক্সারসাইজ ইনডিউসড একটা অ্যাজমা হতে পারে। এবার শ্বাসকষ্টটাকে আলাদা কি করে আপনারা বুঝতে পারেন যে এটা শ্বাসকষ্ট হচ্ছে? যদি দেখেন যে তার সেই পেশেন্ট বলবেন যে আমি একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি। শ্বাসকষ্ট বেসিক্যালি অনেক কারণে হতে পারে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে লাং কজ, আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট কজ, হার্টের থেকে। কারণ ধরুন বয়স্ক মানুষ, তার একটু জোরে হাঁটলেই বুকে ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে। তার ধরুন অল্প বয়স্ক কারণ, তার বলছে যে মাঝে মধ্যেই তার শ্বাসকষ্ট হয় এবং কাশি হয়, পার্টিকুলারলি সিজন চেঞ্জের সময়। যদি অল্প বয়স্ক কারণ এরকম হয়, সিজন চেঞ্জের সময় কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেটাকে আমরা বলি অ্যাজমা। আর বেশি বয়স্ক মানুষ, তার ধরুন একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না, কষ্ট হচ্ছে, বুকে চাপ ধরছে, এরকম ব্যথা করছেন, সেটাকে মোস্ট লাইকলি এটা ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে। বা অনেক সময় হাইপার টেনশন থেকে হার্ট ফেলিওর হয়েও শ্বাসকষ্ট হতে পারে। বা ধরুন কোনো পেশেন্ট হাইপার টেনশন আছে বা ওয়ার্ডে হয়তো ভর্তি হয়েছেন, তার একটা কোনো স্ট্রোক হয়েছে বা অন্য কোনো একটা অপারেশন হয়েছে, বেশ কিছুদিন ধরে ধরুন ওয়ার্ডে হসপিটালে ভর্তি আছেন, 15 দিন 20 দিন হয়ে গেল। সেই ধরনের পেশেন্টে যদি দেখেন হঠাৎ শ্বাসকষ্ট হয়েছে, তাহলে হতে পারে এটা পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। মানে পালমোনারি আর্টারি যেটা আছে আমাদের, পালমোনারি আর্টারিতে যদি ক্লট হয়ে যায়, সেই ক্লটটা কোথেকে আসে? সাধারণত ভেন্স থেকে আসে। ভেন্স থেকে এসে রাইট হার্টে আসলো, রাইট হার্ট থেকে যখন পালমোনারি আর্টারি দিয়ে গেল, সেখানে ক্লটটা গিয়ে আটকে গেল পালমোনারি আর্টারির মধ্যে, পালমোনারি থ্রম্বোএম্বোলিজম। তাতে এরকম শ্বাসকষ্ট হতে পারে। অনেক সময় এরকম হতে পারে, ধরুন তার দেখলেন আস্তে আস্তে বুকে ব্যথা করছে এবং একটু বুকে ব্যথা করছে এবং উনি ডান কাত হয়ে শুয়ে থাকছেন, বললেন যে ডান দিকে বুকে ব্যথা করছে, ডান কাত হয়ে শুয়ে থাকলে ভালো লাগে। হতে পারে সেটা হয়তো ডান দিকে বুকে জল জমেছে, প্লুরাল এফিউশন হয়েছে, সেখান থেকেও কষ্ট হতে পারে। আচ্ছা, এবার শ্বাসকষ্ট এবং হাঁপানি এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে? হাঁপানিটা যেটাকে আমরা সাধারণত বলি, সেটা হচ্ছে একটা স্পেশাল একটা, ধরুন অ্যাজমাটাকে আমরা সাধারণত বলি এটা একটা হাঁপানি হয়েছে, এটা অ্যাজমা বা একটা সিওপিডি কে বলি। আর শ্বাসকষ্ট কিন্তু অনেক কারণে হতে পারে, যেটা আমি একটু আগে বলছিলাম, লাং কজ হতে পারে, হার্ট কজ হতে পারে, অন্য কোনো কজ হতে পারে, ওবেসিটি থেকে হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাঁপানি হচ্ছে, সেটা অ্যাজমা যেটাকে বলি, সেটাকে আমরা বেশিরভাগ বলতে হাঁপানি বলতে সেটাই বোঝাই আমরা। তাহলে এই হাঁপানির মূল কারণ কি? মানে অ্যাজমা বা হাঁপানি এটার মূল কারণ? এটার মূল কারণ হচ্ছে এটা একটা অ্যালার্জি থেকে হতে পারে, এটা এক্সট্রিনজিক কজ, ইন্ট্রিনজিক কজ। দেখবেন অনেকের বাচ্চাদের দেখবেন তার একটা জেনেটিক হিস্ট্রি আছে, বাড়ির কারোর হয়তো অ্যাজমা আছে, তার বলছে যে ঠিক শীতকালের সময় বা সিজন চেঞ্জের সময় তার একটা শ্বাসকষ্ট হচ্ছে, বা তার একটু এক্সারসাইজ করলেই তার একটা হচ্ছে। অনেকের দেখবেন কিছু হয়তো খেয়েছে, হয়তো চিংড়ি মাছ খেয়েছে, চিংড়ি মাছ খাওয়ার পরেই দেখলেন তার হঠাৎ দেখলেন গলাটা চোখ হয়ে গেল, পুরো মুখ শ্বাসকষ্ট হয়ে গেল। তার মানে এটা বেসিক্যালি একটা অ্যানাফাইল্যাক্সিস হচ্ছে, এটা অ্যালার্জি থেকে হচ্ছে। এই হাঁপানি এটা কি বংশগত? হতে বংশগত দেখা গেছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি জেনেটিক্যালি এটা পাওয়া যায়। আর যদি কারোর ধরুন হাঁপানি হচ্ছে, সেই মুহূর্তে তৎক্ষণাৎ তার কি করা উচিত? বা শ্বাসকষ্ট যাদের হচ্ছে সেই সময়টায় তারা কি করবে? হসপিটালাইজ হওয়া, ট্রিটমেন্ট, এটা তো অনেক পরের বিষয়। সেই মুহূর্তে কি করবে? সেই মুহূর্তে আপনি যেটা করবেন, আপনার যদি ধরুন কোনো ইনহেলার থাকে, আপনি ইনহেলার নিচ্ছে, সেই ইনহেলারটা নেবেন এবং লোকাল ডাক্তারের সাথে পরামর্শ করবেন। লোকাল ডাক্তারবাবু তখন কি করবেন, একটা অ্যান্টিবায়োটিকের একটা কোর্স দিলেন, আপনার কিছু ইনহেলার দিলেন, এইগুলো করলেই দেখবেন আপনি বাড়িতেই ভালো হয়ে যাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনার হাঁপানি থাকে, আপনার ধরুন অ্যাজমা আছে, তাহলে আপনি যদি রেগুলার ফলো আপ করেন, তাহলে দেখবেন আপনার অত বেশি কিন্তু অ্যাকিউট অ্যাটাক হচ্ছে না। অ্যাকিউট অ্যাটাক কাদের হয়? যারা ধরুন এটা নেগলেক্ট করলো, কিছু করলেন না, তাদের হয়তো হঠাৎ একটা অ্যাকিউট অ্যাটাক হতে পারে। আচ্ছা, যদি ধরুন বেশ কিছুটা বয়স হয়ে গিয়েছে, তারপর তার আচমকাই হাঁপানি হচ্ছে প্রথমবারের জন্য,
আশেপাশে থেকে কেউ বলছেন একটা ইনহেলার নিতে, সেক্ষেত্রে তো ইনহেলার ব্যবহারের সঠিক পদ্ধতিও জানা সম্ভব না, সেটার কি কোনো ট্রিক্স না, আছে, টেকনিক্স যদি আছে? ধরুন বয়স্ক মানুষের হঠাৎ যদি কোনো কারণে শ্বাসকষ্ট হয়, হুম। তাহলে আপনি সেটাকে ইনহেলার প্রথমেই নেবেন না, আমি বলবো আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। এটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। হাইপারটেনশন থেকে বা ডায়াবেটিস থেকে একটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হচ্ছে, তখন তাকে ভর্তি করে একটা ইঞ্জেকশন দিতে হবে, অক্সিজেন দিতে হবে এবং অন্যান্য ওষুধপত্র দিতে হবে। সেখানে ইনহেলারের কোনো রোল নেই। আচ্ছা, আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে ধরুন যখন আপানি হচ্ছে, তখন সেক্ষেত্রে কি করবে? ছোট বাচ্চাদের ক্ষেত্রেও যদি হয়, কিন্তু আপনি দেরি করবেন না, ডাক্তারবাবু পরামর্শ অবশ্যই নেবেন। কেননা ডাক্তারবাবু তখন চেক করে দেখবেন তার স্যাচুরেশনটা কত আছে, অক্সিজেন স্যাচুরেশন কত আছে, তার অক্সিজেন লাগবে কিনা, তার কোনো অ্যান্টিবায়োটিক লাগবে কিনা, অ্যান্টিবায়োটিকের সঙ্গে শর্ট কোর্স অফ স্টেরয়েড লাগবে কিনা, সেটা পুরোটাই ডাক্তারবাবু ঠিক করবেন। কাজে আপনি কখনোই ছোট বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক, কখনোই শ্বাসকষ্টটাকে আপনার নেগলেক্ট করবেন না। সেটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন, লোকাল ডাক্তারবাবু যিনি আছেন বা নিয়ারেস্ট হসপিটালে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার যদি আমরা একটু টিবির দিকে যাই, টিবি ইটসেলফ কি? টিবি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আচ্ছা। এই যে টিউবারকুলোসিস কথাটা, এই যে 24 মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে গেছে, আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের সারা পৃথিবী থেকে টিবিটাকে নির্মূল করা, যাতে কারোর টিবি আর না থাকে। এবং যাদের যাদের টিবি হয়েছে, অনেক সময় কি করেন, টিবি পেশেন্টরা হয়তো হসপিটালে আসলেন না, জানাজানি হয়ে যাবে ভয় লাগে, বা কিছুদিন ওষুধপত্র খেয়ে বন্ধ করে দিন। তার ফলে কি হচ্ছে, এই টিউবারকুলোসিস থেকে আস্তে আস্তে ইনফেকশনটা একটা রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয়ে যাচ্ছে। এই রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয়ে গেলে কিন্তু সেটা খুব ডিফিকাল্ট, অনেক সময় ট্রিটমেন্ট করাতে খুব ডিফিকাল্ট, এবং সেখান থেকে পরবর্তীকালে মৃত্যু হতে পারে। কি করে বুঝবেন যে আপনার টিবি হয়েছে? আপনি যদি দেখেন যে আপনার জ্বর আসছে, কাশি হচ্ছে, এবং সেটা প্রায় 3-4 সপ্তাহ হয়ে গেল, কিছুদিন কমছে না, আপনার খিদে কমে যাচ্ছে, আপনার ওজন কমে যাচ্ছে, তখন আপনি বুঝবেন হয়তো আমার হতে পারে এটা। তখন ডাক্তারের সাথে পরামর্শ করবেন। বা আপনার এরকম হলো, দেখলেন হয়তো গ্ল্যান্ড ফুলেছে, গলায় গ্ল্যান্ড ফুলেছে, যেটাকে আমরা বলি লিম্ফ নোড এনলার্জমেন্ট, ঠিক আছে? এই লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়ে গ্ল্যান্ড টিবি হতে পারে। একে বলে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পালমোনারি যেটা লাংস ইনভলভমেন্ট করছে, আর একটা এক্সট্রা পালমোনারি। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস যেরকম ব্রেনে হতে পারে, টিবি মেনিনজাইটিস হতে পারে, লিম্ফ নোড টিউবারকুলোসিস হতে পারে, বোনস আমাদের যে হার্ট সেখানে টিবি হতে পারে, ওই কেরি স্পাইন হতে পারে, অন্য জায়গায়ও হতে পারে, হার্টে হতে পারে, জল জমে যেতে পারে, বুকে জল জমতে পারে। যেখানেই হোক না কেন টিবি, আপনি যদি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন এবং আপনার যদি ঠিক মতো টাইম মতো খাওয়া দাওয়া ওষুধপত্র খান, তাহলে কিন্তু টিবিটা কিওর হয়ে যাবে। 6 মাসের কোর্স আমরা দিই জাস্ট। সেই জন্য টিবিকে কখনো নেগলেক্ট করবেন না। যারই এরকম কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে, হ্যাঁ, সেটা আপনি টুকটাক ওষুধপত্র খেয়ে বন্ধ করবেন না, একটা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করবেন না। আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারবাবু এক্সরে করবেন, স্পুটাম এক্সামিনেশন করবেন, তারপরে সেই পরীক্ষা করে টিবি ডায়াগনোসিস করে, এখন আমাদের যে কারেন্ট পদ্ধতি এসছে সেটা হচ্ছে সিবি ন্যাট। আমরা দেখিনি, সিবি ন্যাটে বোঝা যায় যে এই যে পেশেন্টের টিবি ধরা পড়লো, সেটা কোন কোন ড্রাগে সেন্সিটিভ, কোন কোন ড্রাগ তাকে কাজ করবে। আগে সেটা ছিল না, এখন এই সিবি ন্যাট করলে বোঝা যাবে, সিবি ন্যাট অনুযায়ী আপনি সেই ওষুধপত্র খেবেন এবং ওষুধটা পুরোটা ফ্রিতে পাওয়া যাবে। এই যে সেন্টার আছে বিভিন্ন, ন্যাশনাল টিউবারকুলোসিস ইরাডিকেশন প্রোগ্রাম, এটাকে বলা হয় শর্টে এনটিইপি সেন্টার থেকে আপনি ওষুধটা টাইম মতো পাবেন এবং খেয়ে যাবেন। আজকেরই আমার কাছে আউটডোর একজন পেশেন্ট এসেছিলেন, উনি আমার আন্ডারে ভর্তি ছিলেন এসএসকেএমে। তারপরে তার হয়েছে কি, টিবির ওষুধ খেতে খেতে তার জন্ডিস হয়ে গেছে। যদি টিবির ওষুধ খেতে খেতে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হয়, আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, ডাক্তারবাবু তখন পাল্টে তখন অন্য ওষুধ দেবেন, যেটা নাকি জন্ডিস অবস্থায় দেওয়া যেতে পারে। এইভাবে টিবিটাকে কিন্তু আমাদের নির্মূল করতেই হবে। টিবি কিন্তু ছোঁয়াচে কখন হয়, যখন কাছতে কাছতে রক্ত বেরোচ্ছে, তখনই সেটা টিবি, এটা ছোঁয়াচে। কিন্তু যদি ধরুন কারো টিবি ধরা পড়েছে, উনি ওষুধটা খেলেন, 15-20 দিন খাওয়ার পরেই তার থেকে আর কখনো ছড়াবে না, ইনফেকশনটা হবে না। বা ধরুন কারো বুকে জল জমেছে বা হার্টে জল জমেছে, বা সেখান থেকে কিন্তু টিবিটা কারোর ইনফেকশন হবে না, বা লিম্ফ নোড টিউবারকুলোসিস, এখান থেকে কোনো ভয় নেই। কাজেই আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে কোন টিবিটা ছোঁয়াচে, কোন টিবিটা ছোঁয়াচে না। আচ্ছা, যদি ধরুন বেশ কিছুদিন ধরে কাশি হচ্ছে, প্রায় মাসখানেক ধরে, যেমন আপনি বললেন কাশিটা হচ্ছে, তার সাথে প্রত্যেকটা সিমটমই আছে, তাহলে কি ওটা কোনোভাবেই ধরে নেওয়া যাচ্ছে যে সেটা টিবি? আর যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা কতটা সংক্রামক? টিবিটা প্রথমে আমরা স্পুটাম পরীক্ষা করে দেখবো, স্পুটামে এএফবি আছে কিনা, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই আছে কিনা। এই অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই যদি থাকে স্পুটামে, সেটা কিন্তু প্রথম অবস্থায় সংক্রামক।
আমরা সেটা করি, ওষুধটা শুরু করে দিই, ওষুধটা শুরু করে দিলেই 15-20 দিনের মধ্যে আর সংক্রামক থাকে না। সেটা টিবি স্পুটামটা না করলে বলা যাবে না এটা টিবি হয়েছে কি হয়নি। আচ্ছা, টিবি যখন হচ্ছে, কোনো পেশেন্ট আপনাদের কাছে আসছেন, তারপরে আপনারা বেশ কিছু রিপোর্ট করতে দিচ্ছেন, যেগুলো আপনিও বললেন, তারপরে ট্রিটমেন্ট প্রসেস কিভাবে এগোয়, মানে পুরোটা মেডিকেশনের উপর দিয়ে? পুরোটাই মেডিকেশনের উপর দিয়ে, এবং যে সেন্টারে একটা সেন্টার থেকে আপনি 1 মাসের ওষুধ দিয়ে দেওয়া হবে। ওষুধটা আপনি খেলেন, আবার আসলেন, আবার ওষুধটা দিয়ে দেওয়া হলো, এবং ব্লাড চেক করে দেখতে হবে লিভার ফাংশন টেস্ট ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হবে। আর এই যে টিবি, এটার ট্রিটমেন্ট প্রসেসটা কতদিন চললে কিওর হয় এটা? 6 মাস। 6 মাস চললেই মোটামুটি, তার যদি বুকের টিবি হয়, পালমোনারি টিবি হয়, তাহলে আমরা 6 মাস। তার যদি ব্রেন টিবি হয়, টিবি মেনিনজাইটিস হয়, সেখানে আমাদের একটু বেশি দিতে হয়, প্রায় 9 থেকে 12 মাস ওষুধ দিতে হয়। বোন টিউবারকুলোসিস আমাদের অনেক সময় আরো বেশি দিতে হয়, সেটা ধরুন অনেক সময় 1.5 থেকে 2 বছরও দিতে হয় ওষুধ। টিবি কি পুরোপুরি সারা সম্ভব? টিবি পুরোপুরি সেরে যায়, একদম পুরোপুরি সেরে যায়। টিবি নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কিন্তু ওষুধটা ঠিক মতো খেতে হবে। প্রবলেম হয় যারা ওষুধটা বন্ধ করে দেন, বা হয়তো ডাক্তারের সঙ্গে দেখা করলেন না, গেলেন না, তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয়। তখন একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে, রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস ডেভেলপ করে। আচ্ছা, এরকমও তো হয়, ধরুন দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কিছু অ্যান্টিবায়োটিক দিলেন, কিন্তু তারপর আবার সেই কাশিটা ব্যাক করছে, তাহলে কি? তখন ভাবতে হবে এইটা সাধারণ কোনো ইনফেকশন থেকে না, হয়তো কোনো টিবি হতে পারে, বা অন্য কোনো অ্যাটিপিক্যাল ইনফেকশন হতে পারে, বা অন্য কোনো ইনফেকশন কারণ হতে পারে। তখন আমরা তাকে যেটা করি, তখন আমরা এক্সরে ছাড়াও আমরা তাকে সিটি স্ক্যান, থোরাক্স করি, এবং অন্যান্য পরীক্ষা করে দেখি যে কেন হচ্ছে ব্যাপারটা। বেশ, এবার এই যে পুরো ট্রিটমেন্ট প্রসেসটা চলছে, এরপরে যদি আমি প্রিভেনশনে আসি, কারণ আমি বহু ডাক্তারের কাছে একটা কথা শুনেছি, তারা বলেন যে প্রিভেনশন বেটার দ্যান কিওর। এই কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, এগুলো যদি আমি শুরু থেকে চাই যে আমার যেন না হয়, তাহলে তার জন্য কি কি প্রিভেনশন নেব আমি প্রিভিয়াস? প্রিভেনশন বলতে গেলে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই। হেলদি লাইফস্টাইল মানে সেটা হচ্ছে, যেটা আমরা সবসময় বলে থাকি, রেগুলার 1/2 ঘন্টা করে হাঁটা, যোগ প্রাণায়াম করা, টাইম মতো খাওয়া, হ্যাঁ, সবকিছু এটা করা। প্লাস তার মাঝে মধ্যেই চেক করে দেখতে হবে তার আন্ডারলাইন কোনো প্রবলেম আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, হাই ব্লাড প্রেশার আছে কিনা, ওবেসিটি আছে কিনা। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা, হাইপার টেনশন থাকলে হাইপার টেনশনটা কন্ট্রোলে রাখা, ওজন বেশি বাড়লে ওজনটাকে আস্তে আস্তে কমিয়ে আনা, প্রতি মাসে মাসে 1 কেজি করে কমিয়ে আনা। এইভাবে যদি আমরা করতে থাকি, তাহলে কিন্তু আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখবেন কাশিটা প্রিভেন্ট করা খুব ডিফিকাল্ট। পৃথিবীতে এমন কোনো হয়তো মানুষ পাওয়া যাবে না যার কখনো কাশি হয়নি। এটা তো একটা সত্যি বিষয়, কারণ তার মধ্যে ওয়েদার একটা বড় ম্যাটার। কারণ এই মানুষের ঠান্ডা গরম এই হতে হতে বারংবার কাশি হচ্ছে, বারংবার তাদের ঠান্ডা লাগছে, আর এটা কোথাও গিয়ে শরীরে বারবার হার্ম যখন করছে, তখন সেটা অনেকটা বড় পর্যায়ে চলে যেতে পারে। এই টিভির যদি কোনো বড় ভার্সন থেকে থাকে, মানে এটা ধরুন দীর্ঘদিন হচ্ছে, ট্রিটমেন্ট চলছে, সারছে না, তাহলে সেটা কি হতে পারে? সেটা হতে পারে একটা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, বা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা হতে পারে। বা অনেক সময় তার সঙ্গে সঙ্গে দেখতে হবে তার আন্ডারলাইন কোনো ইমিউনো কম্প্রোমাইজ স্টেট আছে কিনা। ইমিউনো কম্প্রোমাইজ স্টেটেও কিন্তু এরকম হতে পারে, তার HIV টেস্ট করতে হবে। তার দেখতে হবে কোনো যদি CNS টিউবারকুলোসিস হয়ে গিয়ে থাকে কিন্তু কমছে না, তখন তাকে দেখতে হবে তার অ্যাকান্থেমিবা আছে কিনা। অ্যাকান্থেমিবা মানে একটা প্যারাসাইট, সেই প্যারাসাইটে আমরা যদি লাম্বার পাংচার করি CSF পাওয়া যেতে পারে। অ্যাকান্থিবা মেনিনজাইটিস হতে পারে, তখন তার চিকিৎসাটা আলাদা করতে হবে। আচ্ছা, এই পুরো প্রসেসটা যখন হচ্ছে, সেখানে একটা বিষয়, আমাদের বর্তমান প্রজন্মের ছেলে বলুন মেয়ে বলুন প্রত্যেকেই, তাদের কাছে ধূমপান একটা বেশ কুল বিষয়। আমরা প্রমোট করছি না কোনোভাবেই, কিন্তু এই যে বিষয়টা যেটা হয়, বাস্তবে হয়, সেটা আমরা রাস্তাঘাটে দেখতে পাই। এবার সেই স্মোকিং এর কারণে কোথাও গিয়ে কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, টিবি, এগুলো কি স্টিমুলেট হয়ে যায়? হ্যাঁ, স্মোকিং করলে দেখা গেছে COPD চান্স অনেক বেড়ে যায়। স্মোকিং করলে দেখা গেছে একটা খুসখুসে কাশি, কিছুতেই কাশিটা কমছে না, স্মোকার্স কাপ যেটাকে আমরা বলি, এটা হয়, এবং ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। স্মোকিং না করলেও প্যাসিভ স্মোকিংয়েও অনেক সময় হয়, বা এত পলিউশন আমাদের দেশে এখন, সারা পৃথিবীতে যে পলিউশন হচ্ছে, তার জন্য কিন্তু অনেক ইনফেকশনের চান্সটা অনেক বেড়ে যাচ্ছে। আমাদের যে প্রবলেমটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে আমরা
এখন আমরা এনক্রোচ করছি কাদের জায়গায়, যেখানে পশুরা থাকে, বন জঙ্গল কেটে দিচ্ছি। সেখানে কি হচ্ছে, তাদের মধ্যে সেখান থেকে তাদের কিছু ইনফেকশন আমাদের চলে আসছে, ভাইরাল ইনফেকশন, অ্যাটিপিক্যাল নতুন ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস। কাজেই একটা পুরো সিস্টেমটা এখন একটা গন্ডগোলের সিস্টেম হয়ে গেছে, ইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স হয়ে গেছে আমাদের মধ্যে। সেই জন্য দেখবেন কিছুদিন আগে আমরা দেখলাম কোভিড প্যান্ডেমিক, এরকম হয়তো আমরা হয়তো দেখতে পারি ভবিষ্যতে আবার হয়তো কোনো ইনফেকশন আসছে যেটা হয়তো কখনো আমরা শুনিনি। হ্যাঁ, এরকম প্রবলেম হতে পারে। এটার কারণ হচ্ছে যে আমাদেরকে কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে, যেটা অ্যানিম্যালদের জায়গা, যেটা বন জঙ্গল, সেগুলো কেটে দেওয়া হচ্ছে, সেখানে আবার করা হচ্ছে। এইগুলো করলে কিন্তু হবে না। আমাদের সবাইকে কিন্তু, আমরা যদি সবাই মিলে চেষ্টা না করি, তাহলে এমন একটা হয়তো দিন আসতে পারে যেখানে হয়তো কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না, জল পাওয়া যাচ্ছে না, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আমাদের আসতে পারে। সেই জন্য আমাদের সারা পৃথিবীর মানুষকে এক হতে হবে, বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে। এই যে টিভি, সেটা কি কোনো কারণে বহু মানুষ আমরা রয়েছি যারা অফিসে কাজ করার দরুন 8 থেকে 10 ঘন্টা একদম চিল্ড এসির মধ্যে থাকছি, 18তে রয়েছে, এরকম এসির মধ্যেও থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, সেটা প্রচন্ড শীত লাগলেও। অনেকেই আছেন মানে পেশাগত বাধ্যতার কারণে তাদেরকে সেটা করতে হয়। সেটা কি কোনো কারণে ঠান্ডা, তারপর কাশি, তারপর সেটাকে টিবি, এইভাবে কি প্রসেস করতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। বেসিক্যালি কোল্ড অ্যালার্জি থেকে অনেকে দেখবেন কোল্ডে সহ্য হয় না, তার কাশি হচ্ছে, এটা হতে পারে। সেই জন্য এখানে যেখানে কিছু করবার নেই আমাদেরকে, সেখানে একটা মাস্ক পরে থাকতে হবে। আর একটা হচ্ছে যে তাকে প্রাণায়াম করতে হবে, তার ইমিউনিটি বাড়াতে হবে, তার হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, ওয়েটটাকে রিডাকশন করতে হবে, যেটা হুইচ ক্যানট বি কিওরড মাস্ট বি এন্ডিওর্ড, এবং তার সঙ্গে সঙ্গে তার নিজের বডিটাকে দুর্গের মতো বানাতে হবে। আচ্ছা, এই যে পুরো বিষয়টা ধরুন, আমি চাইছি যে ট্রিটমেন্টটা হওয়ার সময় আমি নিজেকে অনেকটা সিকিউর রাখবো আমার লাইফস্টাইলের মধ্যে দিয়ে। ট্রিটমেন্ট প্রসেসে, সেটা কাশি বলুন বা টিবি বলুন, এই প্রসেসের মধ্যে আমার লাইফস্টাইল কি হওয়া উচিত? এই প্রসেসের মধ্যে দিয়ে হেলদি লাইফস্টাইল মানে ঠিক মতো খাওয়া দাওয়া করা, ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো খাওয়া ঠিক মতো। আর যেটা কোর্স, ধরুন কারো যদি টিবি হয়ে থাকে, তাই 6টা মাস ওষুধপত্র ঠিক মতো খেতে হবে, মাঝে মধ্যে চেক করে দেখতে হবে যে লিভার এনজাইমটা কেমন আছে। এইভাবে এটা করলেই। আর কখন সবথেকে বড় জিনিস যে কখনো চিন্তা করবেন না, কখনো ভাববেন না যে আমার এই রোগটা হয়েছে, আপনি মনে করবেন আমার কিচ্ছু হয় না, আমি পুরো ভালো আছি। এই অ্যাটিটিউডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা আমাদের নিজের মধ্যে, শরীরের মধ্যে একটা ইনবিল্ড কিন্তু একটা হিলিং পাওয়ার আছে। সেই হিলিং পাওয়ারটাকে অ্যাপ্লাই করতে হবে। এটাকেই বলা হয় সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন। আপনার যে রোগ হয়ে থাক না কেন, আপনার ক্যান্সার হোক, আপনার কিডনিটা খারাপ হয়ে যাক, ডায়াবেটিস যাই থাক না কেন, আপনি মনে করবেন আমার কিচ্ছু হয়নি, আমি পুরো ভালো আছি। এই যে মন্ত্র মতো সবসময় সকাল থেকে রাত অব্দি এটাই ভেবে যাবেন, এটাই দেখবেন আপনাকে অনেকটা হেল্প করছে সমস্ত এই ডিজিজগুলোকে ওভারকাম করতে। একদম, কোথাও গিয়ে এই মর্নিং পজিটিভ অ্যাফার্মেশন আমরা বিশেষ করে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা, তারা এই ওয়ার্ডসগুলো, এই টার্মসগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু কতটা আমরা অ্যাপ্লাই করি নিজেদের জীবনে, সেটা একটা বড় প্রশ্নের মধ্যে দাঁড় করায়। এই পুরো ঘটনাটা, কাশি বলুন, হাঁপানি বলুন বা টিবি, এই পুরো ঘটনাটা হওয়ার পর ধরুন ট্রিটমেন্ট প্রসেস হয়ে গিয়েছে এবং রোগী সুস্থই রয়েছেন, তারপরে তার লাইফস্টাইল কি হবে? মানে আমি বলতে চাইছি খাওয়া দাওয়া, এবং পরবর্তীতে তো তাকেও অফিস নর্মাল লাইফস্টাইল চলবে। আর ওটাকে নিয়ে কখনো ভাববেন না যে আমার এটা হয়েছিল, ওটা চ্যাপ্টার ক্লোজড। হ্যাঁ, কাজেই এইটাকেও একটা পজিটিভ দিক যে আমার হয়তো একসময় টিবি হয়েছিল, সেটা নিয়ে আমি ভাববো না, যা হয়েছে ঠিক আছে, আমি ভালো আছি, ওষুধপত্র খেয়ে এখন আমার নর্মাল হেলদি লাইফস্টাইল যেটা আমার রেগুলার করা উচিত, 8 ঘন্টা হাঁটা, যোগ প্রাণায়াম করা, টাইম মতো খাওয়া, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, স্মোকিং, অ্যালকোহল সমস্ত রকম একদম বন্ধ করা। এইগুলো করতে পারলে দেখবেন চট করে কিন্তু কিছু রোগ হয় না। এটা আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখছি যে যারা ঠিকমতো লাইফস্টাইল ঠিকমতো মেনটেন করছেন, তাদের কোনো প্রবলেমই হচ্ছে না। আর একদম আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, আমি একটু বিস্তারিত জানতে চাইবো যে যারা দেখছেন এই ভিডিওটা, তাদের জন্য, যাতে এই কাশি, টিবি, এই ধরনের রোগ, কারণ একটা সময় ছিল যখন টিবিকে মানুষ অনেক বড় করে দেখতো, যে রাজকীয় রোগ, সেটা ট্রিটমেন্ট প্রসেস অনেক বেশি খরচা, এই সমস্ত কিছু ভয় একটা বহু আগের মানুষের মধ্যে ছিল। কিন্তু এখন বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, আর যার ফলস্বরূপ আমরা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট পাই এবং তার ফলটাও খুব তাড়াতাড়ি পাই। এই পুরো একটা লাইফস্টাইল, একটা মানুষ কিভাবে তার লাইফস্টাইলটা কাটাবে যাতে এই সমস্ত রোগগুলো থেকে সে নিজেকে এবং নিজের পরিবারকে দূরে রাখতে পারে, তার হেলদি লাইফস্টাইলের রুটিন বা মন্ত্র, একটু আগেও যেটা আপনি বললেন, হ্যাঁ, কি হওয়া উচিত? মন্ত্রটা খুব সিম্পল। মন্ত্রটা হচ্ছে
যে আপনি সবসময় সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন উইথ এনার্জেটিক উঠবেন, কখনো ডিপ্রেসড হবেন না, যে একদম যেন অ্যাজ ইফ আপনার আজকের জন্ম হলো। কাজে সবসময় ফরগেট অ্যাবাউট দ্য পাস্ট, এই প্রেজেন্ট মোমেন্টে আপনার হাতে আছে, এই প্রেজেন্ট মোমেন্টটাকে ইউটিলাইজ করুন। উঠেই সকালবেলা হাঁটতে শুরু করে দিন, 0.5 ঘন্টা জোরে জোরে হাঁটুন, তারপরে সেটি যোগ প্রাণায়াম করুন। আপনি যদি স্টুডেন্ট হন তারপরে পড়াশুনো করুন, আর আপনার ধরুন যদি অন্য কোনো কাজ থাকে সে আপনি কাজে বেরিয়ে যান উইথ লাভ অ্যান্ড জয়। সবসময় আপনি যখন কাজ করবেন উইথ লাভ অ্যান্ড জয়, এটা কিন্তু সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকবে। এবং আপনি যদি এই লাভ অ্যান্ড জয় করতে থাকেন সবসময়, তাহলে দেখবেন আপনার এনার্জির কোনো অফুরন্ত এনার্জি, আপনার কোনো কিছুতেই ক্লান্তি আসছে না। এবং আপনি টাইম মতো খাওয়া দাওয়া করবেন, এবং সবসময় খাবার দাবারের মধ্যে ভেজিটেবলস থাকবে, ফ্রুটস থাকবে, সব কিছু থাকবে, ব্যালেন্স ডায়েট। এবং রাত্রেবেলা ঠিক টাইম মতো ঘুমিয়ে পড়বেন, সকাল সকাল উঠে পড়বেন। আর বেশি কিছু আপনি ওইগুলো সমস্তগুলো নেশা থেকে বর্জন করে দেবেন। যদি থাকে দেখবেন ওগুলো পাস্ট, চ্যাপ্টার ইজ ক্লোজড, ওটা নিয়ে কখনো ভাববেন না। এটা করতে পারলি আর আপনি মনে করবেন আমি হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, ডিভাইন মাদার ইজ রানিং দ্য ইউনিভার্স, আমি শুধু ডিভাইন মাদারের কাজ করছি, আমার যেটা করবার সেটা আমি করবো। কিন্তু আমার আলটিমেট গোল হচ্ছে সেলফ রিয়ালাইজেশন। হু অ্যাম আই, আমি কে, আমি কোথা থেকে এসেছি। এই যে স্পিরিচুয়ালিটিটা সবসময় মনের মধ্যে রাখবেন। আমার গোলটা কি? গোলটা হচ্ছে সেইখানে পৌঁছানো যেটা হচ্ছে ওয়াননেস উইথ গড, ডিভাইন কমিউনিয়ন। এটা করতে পারলেই দেখবেন আস্তে আস্তে জীবনটা যেন একটা ঠিক সিনেমা শোর মতো কেটে গেল সারাটা জীবন উইথ লাভ অ্যান্ড জয়। এই রোগগুলো সম্পর্কে আমরা অবশ্যই মানে সচেতন থাকতে হবে, তার কারণ আমরা স্যার যেটা বললেন যে লাভ অ্যান্ড জয়, নিজেদেরকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে এই লাভ অ্যান্ড জয় নিয়েই এগিয়ে যেতে হবে। নিজেদেরকে ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে হেলথলাইনের অনুষ্ঠান দেখতে হবে, যাতে এক্সপার্টদের কাছ থেকে সেই সমস্ত অ্যাডভান্স যে টেকনিক্সগুলো রয়েছে, টিপসগুলো রয়েছে, সেগুলো পাওয়া যায়, যাতে সেই রোগগুলো আমাদের না হয়। তার জন্যই অনুষ্ঠান দেখতে থাকুন, আপনারা সকলের সাথে থাকুন এবং নিজেদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।